আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা করছি, যেটা বেশ উদ্বেগের, উৎকণ্ঠার, দুশ্চিন্তার। এমনিতে কম বেশি দূষণে গোটা ভারতবর্ষের কম বেশি বিভিন্ন এলাকা রীতিমতো ডুবে রয়েছে। সব থেকে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে দিল্লি। দিল্লির যে একিউআর কখনো 350, 450, তারও উপরে যাচ্ছে, কখনো 500 পর্যন্ত পৌঁছে যাচ্ছে। রীতিমতো ওখানে দূষণের কারণে হচ্ছে যে ওখানে স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে যে বিষয়টা দূষণ নিয়ে আমার সাবজেক্ট নয়, আজকে বিষয় হচ্ছে চরম বিপন্ন আরাবল্লী। নমস্কার, আমি হরিহর, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এতদিন ধরে, বছরের পর বছর, বলতে পারেন যুগের পর যুগ, হিমালয় তৈরি হওয়ারও বহু বছর আগে বুক চিতিয়ে ছিল হচ্ছে এই আরাবল্লী, এবং তার এই বুক চিতিয়ে থাকার ফলে একটা বড় অংশ এখনো সুজলা সুফলা হয়ে রয়েছে। আর সেই আরাবল্লী আজ বিপন্ন। কেন, কি হয়েছে এমন? না, কেন্দ্রীয় মন্ত্রকের একটা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট নির্দেশনামা দিয়েছে যে ভূপৃষ্ঠ থেকে 100 মিটারের উপরে যে সমস্ত পর্বত রয়েছে, মানে যে সমস্ত উঁচু টিলা রয়েছে, সেগুলোকে পাহাড় হিসাবে চিহ্নিত করা হবে বা পর্বত হিসাবে তাদেরকে চিহ্নিত করে সেই মতো করে পদক্ষেপ করা হবে। কিন্তু তার নিচে যা সমস্ত টিলা রয়েছে বা যে সমস্ত ভূমি রয়েছে, সেগুলোকে কিন্তু আর পাহাড় হিসাবে বিবেচিত করা হবে না। এই আরাবল্লীর ক্ষেত্রে বিশেষ করে এই নির্দেশনামাটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো সুপ্রিম কোর্ট এই ধরনের নির্দেশনামা দিয়েছে, তাতে উদ্বেগ উৎকণ্ঠা হওয়ার কি আছে? পরিবেশবিদরা, মানে আরাবল্লী, সেখানকার মানুষ রাস্তায় নেমেছে, আইনজীবীরা রাস্তায় নেমেছেন, পরিবেশবিদরা রাস্তায় নেমেছেন। কেন না, তারা জানেন আরাবল্লী কতটা তাদের মাথার উপর ছাদ। শুধু রাজস্থান নয়, আরাবল্লী বিস্তৃত হচ্ছে কম বেশি এদিকে হচ্ছে রাজস্থান, হরিয়ানা, গুজরাট, দিল্লি পর্যন্ত। প্রায় 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 1.5 লক্ষ বর্গ কিলোমিটার এর টোটাল এরিয়া রয়েছে। অথচ এই আরাবল্লী প্রায় ধরুন 90% যা হচ্ছে 100 মিটারের নিচে। কোনোটা হয়তো 80 মিটার, কোনোটা হচ্ছে 30 মিটার, কোনোটা 50 মিটার। ফলে ওই যে নির্দেশনামা, সেই নির্দেশনামা নিরিখে কিন্তু আরাবল্লী আর পাহাড় নয়। তাহলে আরাবল্লীতে যা খুশি, কোনো নির্মাণ কাজ থেকে শুরু করে সবকিছু করা সম্ভব। আরাবল্লীতে যদি এই ধরনের কার্যকলাপ হয়, বা আরাবল্লীর ক্ষেত্রে এই নির্দেশনামা কেন? কারণ আরাবল্লীতে কি রয়েছে? আসলে হচ্ছে আরাবল্লী হচ্ছে সোনার ডিম, একদমই তাই। কি নেই আরাবল্লীতে? সেখানে অমূল্য রত্ন রয়েছে হচ্ছে কয়লা, তামা, দস্তা, রয়েছে হচ্ছে গ্রানাইট, মার্বেল, স্যান্ডস্টোন থেকে শুরু করে একদম প্রভূত খনিজ সম্পদের অধিকারী হচ্ছে আরাবল্লী। তো সেইটা যদি সত্যি এই একটা আইন নিয়ে এসে যদি সেখানে সে নির্দেশনামা করে যদি কার্যকরী করে যদি সেখানে উত্তোলন করা শুরু হয়, তাহলে কোটি কোটি নয়, কয়েক বিলিয়ন কোটি লাভবান হবে যারা পাবে, যে বা যারা এই কাজ পাবে। ফলে আরাবল্লী রীতিমতো আরাবল্লী শেষ হয়ে যাবে।
আরাবল্লী কি করে, কেন আরাবল্লীর প্রতি এত পরিবেশ, যারা কর্মী রয়েছেন তারা রাস্তায় নেমেছেন, রাজস্থানের মানুষ তারা রাস্তায় নেমেছেন, এটা নিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনা চলছে এবং কার্যত রীতিমতো কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তিনি এই বিষয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছেন। ও তার বক্তব্য হচ্ছে যে না, আমরা সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা সেটাকে অপব্যাখ্যা করা হচ্ছে, আদতে কখনোই আমরা আরাবল্লীকে আমরা কোনোভাবেই আমরা উত্তোলন করতে বা কাউকে এরকম করে ইজারা দিয়ে দেবো না যে উত্তোলন করা হবে বা কোনো বৃত্তান্ত, কোনো রকম ভাবেই তারা কোনো দেওয়ার কোনো নির্দেশনামা নেই, বরং এই নির্দেশনামার ফলে আরো সুরক্ষিত থাকবে আরাবল্লী। কোনোভাবেই কেউ অযাচিত ভাবে খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে না, সেদিকেও নজরদারি করা হবে। এবং এই যে 1.5 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে যে সমস্ত জায়গা রয়েছে তার মধ্যে 0.99% যেখানটায় খনিজ উত্তোলনের পারমিশন দেওয়া হবে। ফলে উদ্বেগ উৎকণ্ঠার কিছু নেই বলে এটা দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু যারা সেখানকার মানুষ তারা জানেন আরাবল্লী তাদের কাছে কতটা ছাদ, এই ছাদ চলে গেলে কি হবে তারাও জানেন। এই আরাবল্লী পর্বত থেকেই প্রায় বড় বড় যে সমস্ত নদী রয়েছে, লুনি নদী রয়েছে, তারপর হচ্ছে সর্বপ্রতি একাধিক নদী ওখান থেকে প্রায় সেখান থেকে সৃষ্টি হয়েছে। সেখানে বহু জীববৈচিত্র্য, বিভিন্ন ধরনের বন্য প্রাণী এই আরাবল্লী পর্বতে রয়েছে। ফলে যদি এই একের পর এক টার্গেট করে আরাবল্লীকে নিঃশেষ করে দেওয়া হয়, পুরো সিস্টেমটা কিন্তু ভেঙে পড়বে। এই আরাবল্লী একটা মস্ত বড় কাজ করে, যে থর যে আস্তে 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 বিস্তৃত হওয়া, সেইটা কিন্তু বুক চিতিয়ে রক্ষা করে হচ্ছে আরাবল্লী। না হলে কিন্তু দিল্লি আজ মরুভূমিতে পরিণত হতো, এমনই আশঙ্কা প্রকাশ করেছে পরিবেশ কর্মীরা। বিভিন্ন সংবাদ মাধ্যমেও লেখালেখি হয়েছে, উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছেন সেখানকার মানুষজন। ফলে আরাবল্লীকে কোনোভাবেই খনিজ সম্পদের জন্য বা উত্তোলনের জন্য দেয়া হবে না বলে কিন্তু সেখানকার মানুষ রীতিমতো ভাবেই একাট্টা হচ্ছে। আর এই প্রসঙ্গে একটা গল্প নিশ্চয় মনে পড়ছে, যে এক কৃষকের যে একটা যেখানে হাঁস থাকতো, সেখানে সে প্রত্যেক দিন ডিম পাড়তো। একদিন গিয়ে দেখছে আচমকায় যে একটা সোনার ডিম পেড়েছে। তো সেই ডিমটা নিয়েছে, বাজারে গিয়েছে, বিক্রি করেছে, টাকা রোজগার হয়েছে, বেশ ভালো টাকা সোনা রোজগার হয়েছে। এবং তারপরের দিন আবার এসছে, আবার একটা সোনার ডিম পেড়েছে, আবার সেটা নিয়ে বিক্রি করেছে, সেখান থেকে টাকা রোজগার করেছে, আস্তে 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 বাড়ি করেছে, গাড়ি করেছে, নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে। কিন্তু একটা করে সোনার ডিম দেওয়া হয়, এটাতে কৃষকের কিন্তু ঠিক মনোপুত হচ্ছিল না। কেন না, একটা ডিমে আর কি হবে, যদি ওকে যদি মেরে দিই তাহলে কিন্তু ওর পেট থেকে কেটে বের করে প্রচুর সোনার যদি ডিম পাই, তাহলে তো আমি রাতারাতি বড় লোক হয়ে যাব, প্রচুর টাকার মালিক হয়ে যাব। তো যেমন প্ল্যান, সেই প্ল্যান ভিত্তিক কি করা হলো না, সেই যে সোনার ডিম পাড়ছে তাকে মেরে দেওয়া হলো। পেট চিরল, আশা প্রচুর ডিম রয়েছে সোনার, গিয়ে দেখলো আদতে সেই একটাই ডিম, আর কিচ্ছু নেই। আরাবল্লী খনন করার পরে যে সোনার ডিমের স্বপ্ন দেখছেন যে বা যারা, ভিতরে অবশ্যই সত্যি সোনা রয়েছে, প্রচুর প্রচুর মূল্যবান সোনা রয়েছে, কিন্তু তার বিনিময়ে একদম পুরো শেষ হয়ে যাবে বহু মানুষের যে সমস্ত নগর সভ্যতা গড়ে উঠেছে ইমারত শিল্পের জন্য, যে সমস্ত এই যে আমাদের মার্বেল, তারপরে গ্রানাইটের জন্য, এই নির্মাণ কাজের জন্য যদি এটাকে টার্গেট করা হয়, তাহলে হয়তো কিছু মানুষ হয়তো লাভবান হবে, কিছু মুসলিমের কিছু শিল্পপতি যারা রীতিমতো পাখির চোখ করে রয়েছে আরাবল্লীর দিকে,
তারা হয়তো লাভবান হবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু বিপন্ন হয়ে পড়বে। উত্তর পশ্চিম ভারতের ফুসফুস বলা হয় আরাবল্লীকে, সেই ফুসফুস কিন্তু কার্যত শেষ হয়ে যাবে। তাহলে ওখানকার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোথায় যাবে? বেসাহারা হয়ে যাবে। দূষণে তো এমনিতে দিল্লিতে কি অবস্থা আপনারা এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেই পান। পুরো বিপর্যস্ত, স্কুল পর্যন্ত বন্ধ থাকে, ঠিকমতো করে যানবাহন সঠিক নিয়মে করে রাস্তা দিয়ে বেরোতে পারে না। এবার যদি এই ধরনের পদক্ষেপ করা হয়, সত্যি সত্যি যদি আরাবল্লীর দিকে এভাবে নজর দেওয়া হয় এবং খনিজ সম্পদ উত্তোলনের টার্গেট করা হয়, তাহলে কিন্তু সত্যি বিপন্ন। যদিও কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে সেখানে কোন রকম খনিজ যাতে না হয় সেদিকে নজরদারি করা নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে হয়তো সত্যি কিছু হবে না, কিন্তু পরবর্তীকালে যখন এই আন্দোলন স্থিমিত হয়ে যাবে, মানুষ সবকিছু ভুলে যাবে, সবকিছু থেমে যাবে, তখন কিন্তু আড়ালে আবডালে কিন্তু আস্তে 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 কিন্তু এখানে কিন্তু সেই অমূল্য রতন, সোনার ডিম এর খোঁজে কিন্তু নেমে পড়বে। পরিণতি কি হবে সেটা নিশ্চয় জানেন, সবাই জানেন। আশা রাখবো শুভ বুদ্ধি উদয় হবে এবং এই ধরনের যে আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা, সেখানকার মানুষ যারা আন্দোলনে নেমেছে, আরাবল্লী কোনোভাবেই যাতে যে ধরনের পদক্ষেপ হয়তো আগামী দিনে যে আশঙ্কা করছে সেখানকার মানুষজন, হয়তো আরাবল্লীকে আর কোনোদিনও খননের জন্য উন্মুক্ত দাঁড় করে দেওয়া হবে না। সেই শুভবুদ্ধি উদয় হোক। আরাবল্লী যেমন ছিল কোটি কোটি বছর ধরে বুক চিতিয়ে একদম পুরো মাথার উপর বটবৃক্ষ হয়েছিল, উত্তর পশ্চিম ভারতের ফুসফুস হিসাবে ছিল, সেভাবেই থাকুক এবং আমাদেরকে রক্ষা করুক। আজ এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।